সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দীর্ঘ 2 দশক পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সফর স্মৃতি, উত্তরাধিকার আর আত্মিক বন্ধনের এক গভীর প্রত্যাবর্তন। তারেক রহমানের সফরকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন 15,33,000 জনের বেশি ভোটার। আসনভিত্তিক নিবন্ধনের তথ্য বিশ্লেষণে দেখা যায় এই ভোটাররা প্রভাব রাখবেন 260টি আসনে। বিশেষজ্ঞ বলছেন, পোস্টাল ব্যালটের কারণে বাড়বে ভোটের হার, যার মাধ্যমে ফলাফলে আসতে পারে বড় পরিবর্তন। আদায় ব্যবস্থাপনা অটোমেশনে বারবার ব্যর্থ হচ্ছে এনবিআর। হাজার কোটি টাকার প্রকল্প নিলেও বাস্তবে আলোর মুখ দেখছে না। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বাস্তবায়ন সহজ ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক সরকারের শক্ত অবস্থান ছাড়া সম্ভব নয়। আর এনবিআর চেয়ারম্যান জানান, দীর্ঘ সময় লাগলেও টেকসই অটোমেটেড পদ্ধতিতে নিয়ে আসা হবে সব কার্যক্রম। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভিপিজিএস সহ 21টি পদের মধ্যে 16টিতে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল জয় পেয়েছে 4 পদে। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা চেয়েছেন বিজয়ীরা। এবার শুনবেন বিস্তারিত। আমার আনন্দই চোখের পানি আসে, খালি আমার না, পুরো বাংলাদেশের। সব কাম কাজ ফেলে আমরা আসবো, তারেক রহমানের কাছে আসবো। কাকতালয় যেন ইতিহাসের নির্মম এক সমাপন। ঠিক সেই 11 জানুয়ারি, যেদিন 111 নামে এক রাজনৈতিক মহাদুর্যোগ নেমে এসেছিল জিয়া পরিবারের ওপর। দীর্ঘ 1.5 যুগ পর ঠিক সেদিনই পৈতৃক ভিটা বগুড়ায় পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এবারের যাত্রা আর আগের মতো নয়। সঙ্গে নেই মমতাময়ী মা বেগম খালেদা জিয়া ও আদরের ছোট ভাই আরাফাত রহমান কোকো। আছে শুধু একটা স্মৃতির ফুলঝুরি। 1984 সালে 5 ফেব্রুয়ারি প্রথম বগুড়ায় আসেন তারেক রহমান। সেদিন মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর বাগবাড়িতে। সেখান থেকেই শুরু হয় বগুড়ার সঙ্গে তার আত্মিক সম্পর্ক। বগুড়ার এমন কোনো জনপদ নেই যেখানে তারেক রহমানের পা পড়েনি। বিএনপি সরকার থাকাকালে তার তত্ত্বাবধানে জেলার বহু অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। 2006 সালে 31 আগস্ট মায়ের সঙ্গে বগুড়ায় তার শেষ সফর। সেদিন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ির স্টিয়ারিং ধরেছিলেন তারেক রহমান নিজেই। আর ছোট ভাই কোকোর সঙ্গে শেষবার বগুড়ায় আসেন 24 ডিসেম্বর 2006। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমান এই জেলার মানুষকে আপনজন, আত্মার আত্মীয় মনে করেন। হয়তো সেই কারণেই ঢাকার বাইরে মা ছোট ভাইকে হারিয়ে নিঃস্ব করে ফিরে যাওয়ার সান্ত্বনা খুঁজতে প্রথম সফরের গন্তব্য হিসেবে তিনি বেছে নিয়েছেন বগুড়াকেই। তাই তো বগুড়া শহর জুড়ে চলছে শ্বাস রব, উচ্ছ্বাস ছড়িয়েছে সাধারণ মানুষদের মাঝে। মানুষের চোখের পানি 2 আইটেম আসে, এক মারলে দুঃখ পেলে, এক আনন্দই। সেই আমার আনন্দই চোখের পানি আসে। খুব ভালো লাগিচ্ছে, খুব আরাম লাগিচ্ছে। 19 বছর পরে বাংলার মাটিতে পাও দিছে। সব কাম কাজ ফেলে আমরা আসবো, তারেক রহমানের কাছে আসবো, তার সাথে দেখা করবো, তার সাথে দোয়াতে অংশগ্রহণ করবো। এত ভালো আমাকে লাগিচ্ছে যে 1 তারিখ দিয়ে আসবে, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করবে, এটা খুব ভালো। আগামী 11 জানুয়ারি বগুড়ায় রাত্রি যাপনের পর 12 জানুয়ারি শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মা খালেদা জিয়ার জন্য আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন তারেক রহমান। এরপর ঐতিহাসিক মুয়াস্তান করে শাহ সুলতান মাহিসাওয়া রহমতুল্লাহ আনহুর মাজার জিয়ারত শেষে মোকামতলায় আরেকটি গণদোয়ায় অংশ নেবেন তিনি। উত্তরবঙ্গ সফর শেষে 14 জানুয়ারি যাবেন নিশ্চি করে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর বাগবাড়িতে। তিনি বগুড়ায় ফিরছেন। বগুড়ার এই 50 লক্ষ মানুষ সবাই অত্যন্ত আনন্দে এবং উচ্ছ্বাস সহকারে আমাদের এই গণদোয়ায় সবাই হাজির হবে। বগুড়ার মানুষ একদিকে যেমন হারিয়েছে, আর একদিকে তার সন্তান পেয়েছে। তো আমাদের ম্যাডামের সেই দোয়া অনুষ্ঠান আছে 12 তারিখ সকাল 10টায় এইখানে আমরা আয়োজন করেছি এবং আমরা ইতিমধ্যে মাঠ পরিদর্শন করেছি এবং আমরা আমাদের নির্বাচনের কিছু আচরণবিধি মেনে আমাদের কাজগুলো করতে হচ্ছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সফর রাজনৈতিক নয়, বরং ব্যক্তিগত আবেগের জায়গা। বগুড়ার মাটিতে একজন নেতা নয়, ফিরে আসবে ঘরের সন্তান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে অ্যাপে নিবন্ধন করেছেন 15,33,000 জনের বেশি।
এর মধ্যে 7,72,000-এর বেশি 122টি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিক। সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি প্রবাসীরা। বাকি 7,61,000-এর বেশি নিবন্ধন করেছেন দেশের ভেতর থেকে। তাদের সিংহভাগই সরকারি চাকরিজীবী। ইসির তথ্য অনুযায়ী 260টি আসনের প্রতিটিতে পোস্টাল ব্যালটে ভোট দিবেন 3,000 জনের বেশি। এর মধ্যে 18টি আসনের প্রতিটিতে নিবন্ধন করেছেন 10,000 জনের বেশি, আর 115টি আসনের প্রতিটিতে ভোট দেবেন 5,000 জনের বেশি। সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন ফেনী 3 আসনে 16,093 জন। নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম মনে করেন, এবারের নির্বাচনে আসন ভিত্তিক জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পোস্টাল ব্যালট। যে ভোটটা আমার এমনিতে পড়বে, ইন পার্সন পড়বে, তার সঙ্গে এই বাড়তি পোস্টাল ব্যালটের ভোটটা যুক্ত হবে, অর্থাৎ ভোটার টার্ন আউট কিছুটা হলেও বাড়বে। এটা যুক্ত হওয়াতে যেটা হবে যে আপনার 1 নম্বর হচ্ছে ভোটের টার্ন আউটটা বাড়বে, 2 হচ্ছে কম্পিটিশনটা বেড়ে যেতে পারে। যখন কম্পিটিশনটা বাড়বে তখন কিন্তু ভোটের ফলাফল পাল্টে যেতে পারে। আরও বলেন, পোস্টাল ব্যালটের কারণে ভোট পড়ার হার বেড়ে নির্বাচনী ফলাফলের ইতিহাসে বড় পরিবর্তন দেখা যেতে পারে। প্রবাসী ভোটাররা কোনো একটা প্রার্থীর পক্ষে বেশি ভোট দিয়েছে, এটা হতেই পারে। সো তখন কিন্তু যদি অন্য কোনো প্রার্থী জেতার সম্ভাবনা থাকে, তখন কিন্তু তার আবার হেরে যাওয়ার সম্ভাবনা থাকে। 2-3 হাজার না, 5টা-10টা ভোটের ব্যবধানে একজন প্রার্থী হেরে গেছে, তখন এই যে ভোটগুলো, এই ভোটগুলো বড় ফ্যাক্টর হিসেবে দেখা দেবে। পোস্টাল ব্যালট ভোটে প্রতিদ্বন্দ্বিতা বাড়াবে বলেও মনে করেন তিনি। রাজস্ব বিভাগের অটোমেশন, পরামর্শ, উদ্যোগ আর কার্যকর সিদ্ধান্তের অভাবে পেরিয়েছে প্রায় 1 যুগ। পরিবর্তন হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর একাধিক চেয়ারম্যান, তবে পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা দৃশ্যমান করতে পারছে না সংস্থাটি। ব্যবসায়ীরা মনে করেন, রাজস্ব সিস্টেমকে স্বচ্ছ করতে প্রয়োজন রাজনৈতিক সরকারের শক্ত পদক্ষেপ। ভ্যাটের ব্যাপারে গবেষণা করে ভ্যাটকে যদি একদম করা হয়, টোটালি ডিজিটাইজ করা হয়, আমার বিশ্বাস তাতে অনেক ভালো ফল হবে। এবং এর মধ্যে যে কারাপশনগুলো আছে, গ্রে এরিয়াগুলো আছে, সেগুলোকে কিন্তু বন্ধ করতে হবে। যে এটার পলিটিক্যাল পাওয়ার ছাড়া করা কঠিন, আর স্ট্রং পলিটিক্যাল পাওয়ার দরকার। অর্থনীতিবিদরা বলছেন, স্বার্থান্বেষী মহলের সব অনৈতিক বাধা উতরাতে পারত অন্তর্বর্তী সরকার। রিফর্মের ক্ষেত্রে একটা বড় ধরনের বিগ পুশ লাগবে, তো সেই বিগ পুশটা এখন পর্যন্ত ভিজিবল আমরা কোনো কিছু দেখছি না। হয়তো এনবিআর কাজ করছে তার ব্যাকগ্রাউন্ডে। এই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এখন কোনো রাজনৈতিক প্রভাব নাই, এই ক্ষেত্রে অনেকগুলো রিফর্ম করে বাস্তবায়নের দিকে যাওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু সেটা আসলে আমরা এখন পর্যন্ত ভিজিবল কোনো কিছু দেখছি না। বর্তমানে অনলাইনে রিটার্ন ও ভ্যাট চালান দিতে পারছেন করদাতারা। স্বয়ংক্রিয় হয়েছে বন্ড ব্যবস্থাপনা, তবে প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে লেনদেন সহ সব কম্পোনেন্ট পেপারলেস করতে চায় এনবিআর। সে লক্ষ্যে 1,000 কোটি টাকার প্রকল্প নিলেও প্রক্রিয়া শুরু করেনি সংস্থাটি। নতুন একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, যেটা অ্যাপ্রুভ করেছে আমাদের প্ল্যানিং কমিশন থেকে, কিন্তু এখন পর্যন্ত প্রসেসটা শুরু হয়নি। লম্বা সময় লাগবে হয়তো, কিন্তু আমরা কম্প্রিহেন্সিভ একটা অটোমেশন চাই। গভর্নমেন্টের অন্য সকল অটোমেটেড সিস্টেমের সাথে আমরা লিঙ্কড হতে চাই, ইন্টারঅপারেবল হতে চাই, যাতে করে আমাদের এটা সুফল সেটা আমরা সরাসরি পেতে পারি। দেশের জিডিপির অনুপাতে রাজস্ব আয় বাড়াতে নানা পরামর্শের পাশাপাশি অনিয়ম বন্ধে অটোমেশনে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। তবে এনবিআর সূত্র বলছে, নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অদৃশ্য শক্তির কাছে ধরাশায়ী হয়ে রাঘব বোয়ালদের আর্থিক ফায়দা লোটার সুযোগ দিতেই গতি পাচ্ছে না প্রকল্পটি। এই উচ্ছ্বাস বিজয়ের। দীর্ঘ 2 দশকের প্রতীক্ষা শেষে অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল তাদের কাঙ্ক্ষিত শিক্ষার্থী সংসদ। মঙ্গলবার অনুষ্ঠিত যোগসু নির্বাচনের ইতি ঘটল বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে। নির্বাচনে গুরুত্বপূর্ণ সবগুলো পদেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে সকলের সহযোগিতা চাইলেন বিজয়ী প্রার্থীরা। এই নির্বাচনের আমাদের স্লোগান ছিল, সংগ্রামে সম্ভাবনা, একসাথে পথে চলা। আমরা অতীত সংগ্রামে আপনাদের সবাইকে নিয়ে যেভাবে একসাথে পথে চলেছি, ভবিষ্যতে আমাদের সম্ভাবনাময় দিনগুলোতে আমরা একসাথে পথ চলতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের যত রকমের ইশতেহার ছিল, সেগুলো নিয়ে আমরা যে কাজ করতে চেয়েছি, সেগুলো প্রত্যেকটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করব এবং কাজ করে দিব আপনাদের জন্য ইনশাআল্লাহ। প্রথমবারের শিক্ষার্থী সংসদ নির্বাচনের সাক্ষী হতে পেরে উচ্ছ্বাস জানালেন সাধারণ শিক্ষার্থীরা। বিজয়ীরা প্রতিশ্রুতি ভুলে যাবেন না, এমনটাই প্রত্যাশা তাদের। ক্যাম্পাসে আবার প্রথম যোগসু নির্বাচন, তো সেই হিসাবে আমরা
খুবই আশাবাদী যে আমাদের নতুন কিছু হবে। ওনারা যেন ইশতেহার মোতাবেক কাজ করে যান আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য। দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা সম্পূর্ণ করাবেন। নতুন বিপিজিএস এর কাছে আমাদের প্রথম প্রত্যাশা হলো জগন্নাথের শিক্ষার্থীদের কোনো হল নেই, তাদের থাকার কোনো জায়গা নেই, তাদের যাযাবর জীবনটার অবসান ঘটানো। গুরুত্বপূর্ণ 3টি পদ সহ 21 পদের 16টি পদে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। 3টি সম্পাদকীয় পদ ও 1টি সদস্য পদে জয় পেয়েছে ছাত্রদল। একমাত্র ছাত্রী হল সংসদেও জয় পেয়েছে ইসলামী ছাত্রী সংস্থা। বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পাবার 2 দশক পর প্রথমবারের মতো ছাত্র সংসদ পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের প্রত্যাশা, তাদের ভোটে বিজয়ী প্রার্থীরা গড়ে তুলবেন তাদের স্বপ্নের ক্যাম্পাস।